আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে হিসাব বিজ্ঞান বিষয়ে নকদান বই সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রায় 100টি এমসিকিউ প্রশ্ন এবং এর উত্তর ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে প্রথম প্রশ্ন, নকদান বই একটি ড্যাশ। তো এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে নকদান বই জাবেদা না খতিয়ান, তাই না, রেওয়া মিল নাকি জাবেদা খতিয়ান উভয়ই? তো সঠিক উত্তর হচ্ছে নকদান বই জাবেদা এবং খতিয়ান উভয়ই। নকদান বই জাবেদা এবং খতিয়ান উভয়ই, কারণ নকদান বই থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখি নকদানে অনেক সময়। তো এটি কিছু জাবেদার সাথে কিছু অংশের মিল আছে, আবার কিছু অংশ এই খতিয়ানের সাথে মিল আছে, তাই একে জাবেদা এবং খতিয়ান উভয় বলা হয়। পরের প্রশ্ন, কোন কোন প্রতিষ্ঠান নকদান বইকে বলে ড্যাশ? কি বলে নকদান বইকে? কোন প্রতিষ্ঠান নকদান বইকে কি বলে? আমরা একটু চেষ্টা করলে হয়তো পারবো। কোন প্রতিষ্ঠান নকদান বইকে যে জমা খরচের বইও বলা হয়, জমা খরচের বই হিসেবেও আখ্যায়িত করা হয় কোন প্রতিষ্ঠানে। পরের প্রশ্ন, নকদান বই থেকে সরাসরি খতিয়ানে লেখা হয়, এটাকে কি বলা হয়? তো নকদান বই থেকে সরাসরি খতিয়ানে লেখা হয়, এটাকে বলা হয় এই জাবেদা। অর্থাৎ নকদান বইয়ের সাথে জাবেদার কেন মিল আছে? কারণ নকদান বইয়ের সাথে থেকে আমরা জাবেদায় থেকে, নকদান বই যেহেতু জাবেদা যদি মনে করি, তো সেখান থেকে খতিয়ান স্থানান্তর করি, সেজন্য বলা হয় নকদান বইয়ের সাথে জাবেদার মিল আছে। কারণ জাবেদা থেকে আমরা খতিয়ানে লিখি, অনুরূপভাবে নকদান বই থেকেও কিন্তু আমরা খতিয়ানে লিখি। পরের প্রশ্ন, নকদান বইয়ের প্রতিটি দাখিলায় ব্যাখ্যা দেওয়া হয়, এটাকে বলা হয় জাবেদা। জাবেদায় যেমন আমরা এই প্রতিটি লেনদেনের ব্যাখ্যা দিই, অনুরূপভাবে নকদান বইতেও ব্যাখ্যা দেওয়া হয়। সেই দৃষ্টিকোণ থেকে নকদান বইকে জাবেদা বলা হয়। কেন বলা হয়? জাবেদায় আমরা ব্যাখ্যা লিখি, নকদান বইতেও ব্যাখ্যা লিখি, তাহলে ব্যাখ্যার মিল আছে, সেজন্য নকদান বইকে জাবেদা বলা হয়। পরের প্রশ্ন, নকদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট দুটি দিক থাকে, তাই একে খতিয়ান বলে। তার মানে কি, নকদান বইয়ের যে দুইটা দিক থাকে, একটা ডেবিট একটা ক্রেডিট, তো খতিয়ানেরও কিন্তু দুইটা দিক থাকে, একটা ডেবিট একটা ক্রেডিট। টিসক খতিয়ানে ডেবিট সাইডটাকে আমরা বিশেষ করে ক্রেডিট সাইডটাকে দুইটা অংশে ভাগ করি, তাহলে খতিয়ানের সাথে কিন্তু নকদান বইয়ের মিল আছে, সেজন্য একে খতিয়ান বলে। প্রাপ্তি ও প্রদান বই কোনটি? তো প্রাপ্তি ও প্রদান বই, এখানে যে অপশনগুলি রয়েছে, নকদান বইকে বলা হয়। নকদান বইকে বলা হয় জমা খরচের বই, নকদান বইকে বলা হয় প্রাপ্তি এবং প্রদানের বই। পরের প্রশ্ন, নগদ তহবিলের উপর নিয়ন্ত্রণ রাখে কোনটির মাধ্যমে? নকদান বইয়ের মাধ্যমে নগদ তহবিলের উপর নিয়ন্ত্রণ রাখা যায়। নকদান বই সংরক্ষণের মাধ্যমে নগদ টাকা কত আছে, কত টাকা ব্যয় হয়েছে, কত টাকা আয় হয়েছে ইত্যাদির নিয়ন্ত্রণ রাখা যায় নকদান হিসাবের উপরে বা নগদ তহবিলের উপরে। পরের প্রশ্ন, কোন বই লেখা অসম্পূর্ণ রাখা যায় না? নকদান বই। নকদান বই লিখে সাথে সাথে আমরা জের করে ফেলি, সেজন্য এটাকে অসমাপ্ত রাখা যায় না। পরের প্রশ্ন, নকদান বই কত প্রকার? দারুণ একটি প্রশ্ন, তাই না? তো নকদান বই সাধারণত 4 প্রকার, যথাক্রমে 1 ঘোড়া নকদান বই, 2 ঘোড়া নকদান বই, 3 ঘোড়া নকদান বই এবং খুচরা নকদান বই। খুচরা নকদান বইটা অবশ্যই এসএসসিতে নাই, ইন্টারমিডিয়েটে আছে। পরের প্রশ্ন, 1 ঘোড়া নকদান বইতে কয়টি কলাম থাকে, মানে ঘর থাকে? 1 ঘোড়া নকদান বইতে ডেবিট ক্রেডিট উভয় দিকে মোট 10টি কলাম থাকে। এই যে আমি নিচে 1 ঘোড়া নকদান বই ছক অঙ্কন করেছি, লক্ষ্য করি। এই যে তারিখ, প্রাপ্তিসমূহ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা, তারিখ, প্রদানসমূহ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। এই বাম দিকে 5টা, ডান দিকে 5টা, মোট 10টা ঘর আছে। আর 2 ঘোড়া নকদান বইতে 12টা ঘর থাকে, 3 ঘোড়া নকদান বইতে 14টা কলাম থাকে। এগুলি আমরা মনে রাখবো। জাবেদা ও নকদান বইয়ের ছকে নিচের কোনটির মিল পাওয়া যায়? জাবেদার সাথে নকদান বইয়ের মিল পাওয়া যায় খতিয়ান পৃষ্ঠা, কারণ আমরা জাবেদায় খতিয়ান পৃষ্ঠা লিখি, আবার নকদান বইতেও কিন্তু খতিয়ান পৃষ্ঠা লিখি। তাহলে জাবেদার সাথে নকদান বইয়ের মিল পাওয়া যায় খতিয়ানে, ব্যাখ্যায়, এগুলিতে মিল পাওয়া যায়, তাই না? 3 ঘোড়া নকদান বইতে মোট ঘরের সংখ্যা কয়টি? 14টি। 3 ঘোড়া নকদান বইতে মোট 14টি কলাম থাকে। যেমন এই যে 3 ঘোড়া নকদান বই ছক এখানে উপস্থাপন করেছি, আমি আংশিক উপস্থাপন করলাম।
এই যে তারিখ, প্রাপ্তিসমূহ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, এই কটা 2 ঘরে 3 ঘরে 1 ঘরে সবগুলাতে থাকে। আর এই যে নগদ, ব্যাংক, বাট্টা, এই 3টা টাকার ঘর এবং ডান দিকে 3টা টাকার ঘর, মোট 6টা টাকার ঘর থাকে। ডেবিট 3টা, ক্রেডিট 3টা, এই 3 ঘরে নগদান বইতে। আর মোট ঘরের সংখ্যা 14টা 3 ঘরে নগদান বইতে। বিষয়টি মনে রাখবো। 1 ঘরেতে 10টা, 2 ঘরেতে 12টা, 3 ঘরেতে 14টা মোট কলাম থাকে। পরের প্রশ্ন, নগদান বইতে কে লিপিবদ্ধ করা হয়? নগদান বই ও নগদ ব্যয়, নগদ পরিশোধ ও প্রাপ্তিসমূহ। এর সঠিক উত্তর হচ্ছে নগদ পরিশোধ ও প্রাপ্তসমূহ। সকল প্রকার নগদ প্রাপ্তি এবং সকল প্রকার নগদ পরিশোধ সমূহ এই নগদান বইতে লেখা হয়। পরের প্রশ্ন, 1 ঘরে নগদান বই সব সময় কোনটি? ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, ডেবিট ক্রেডিট উভয় উদ্বৃত্ত প্রকাশ করে, নেট লাভ বের করা যায়। কোনটা সঠিক এখানে? 1 ঘরে নগদান বইয়ের মাধ্যমে সব সময় এই ডেবিট উদ্বৃত্ত পাওয়া যায়। নগদ তহবিলে ডেবিট উদ্বৃত্ত পাওয়া যায়। 1 ঘরে নগদান বইয়ের কখনো ক্রেডিট দিক বড় হয় না, আবার 2 দিক বড় হতে পারে না। যে কোনো এক সাইড বড় হবে 1 ঘরে নগদান বইয়ের। তো সেক্ষেত্রে সবসময় ডেবিট দিক বড় হবে অথবা সমান সমান হবে, কিন্তু ক্রেডিট দিক কখনোই বড় হবে না। যেহেতু ডেবিট দিক বড়, তাই ডেবিট জের প্রকাশ করে। ডেবিট দিক বেশি হলে ডেবিট জের, ক্রেডিট দিক বেশি হলে ক্রেডিট জের বলা হয়। পরের প্রশ্ন, উদ্বৃত্ত বলতে কি বোঝায়? উদ্বৃত্ত বলতে 2 দিকের পার্থক্যকে বোঝায়। হিসাবের 2 দিকের পার্থক্যকে উদ্বৃত্ত বলে। যেমন আমরা যে কোনো হিসাব যখন করি তখন 2 দিকের যে যোগফলের পার্থক্য হয়, ডেবিট ক্রেডিট পার্থক্য যেটা, সেটাকেই এই উদ্বৃত্ত বা ব্যালেন্স বা জের বলে, জের। পরের প্রশ্ন, 2 ঘরে নগদান বইয়ের ব্যাংকের ঘরে ক্রেডিট উদ্বৃত্ত কি নির্দেশ করে? তো 2 ঘরে নগদান বইয়ের ব্যাংকের ক্রেডিট দিক বড় হতে পারে, আবার ডেবিট দিকও বড় হতে পারে। যদি ক্রেডিট দিক বড় হয় তাহলে ব্যাংক জমাতিরিক্ত নির্দেশ করে। আমরা যখন 2 ঘরে নগদান বই অথবা 3 ঘরে নগদান বই প্রস্তুত করি তখন ক্রেডিট সাইড যদি কখনো বড় হয় তাহলে সেটি বোঝায় যে ব্যাংকে যা জমা আছে তার চেয়ে আমরা বেশি উত্তোলন করেছি, যেটিকে ব্যাংক জমাতিরিক্ত বলে। আর যদি ডেবিট দিক বড় হয় তাহলে ব্যাংক জমার পরিমাণ নির্দেশ করে, আর ক্রেডিট দিক বড় হলে ব্যাংক জমাতিরিক্ত। বিষয়টি মনে রাখবো। নগদান বইয়ের ডেবিট দিকের বাট্টা। নগদান বইতে যে ডেবিটে বাট্টা লিখি 3 ঘরে নগদান বইতে, এই যে ডেবিট একটা বাট্টা, ক্রেডিট একটা বাট্টা লিখি, তাই না? প্রশ্ন হচ্ছে ডেবিট দিকে যে বাট্টা লিখি ওই বাট্টাটা কি বাট্টা বলে? প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা, ক্রয় বাট্টা না বিক্রয় বাট্টা? দারুণ একটি প্রশ্ন। এই যে পরের প্রশ্নটি, নগদান বইয়ের ডেবিট দিকের বাট্টাটা কোন বাট্টা? তো নগদান বইয়ের 2 দিকেই তো বাট্টা থাকে, তাই না? এখানে ডেবিট দিকে প্রদত্ত বাট্টা থাকে, আর ক্রেডিট দিকে কিন্তু প্রাপ্ত বাট্টা থাকে নগদান বইয়ের। অর্থাৎ নগদান বইয়ের যে ডেবিট সাইড, এদিকে যে বাট্টা, এটা ডেবিট প্রদত্ত বাট্টা। অন্যভাবে বলা যায়, কারো কাছ থেকে টাকা পাওয়ার সময় আমরা ডেবিট দিকে লিখি, তো পাওয়ার সময় যে বাট্টা সেটা প্রদত্ত বাট্টা। কাউকে পরিশোধ করার সময় ক্রেডিট দিকে লিখি, তা পরিশোধ করার সময় যে বাট্টা সেটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। নগদান বইয়ের ক্রেডিট দিকের বাট্টা কোন বাট্টা, তাই না? নগদান বইয়ের ক্রেডিট দিকের বাট্টা প্রাপ্ত বাট্টা না প্রদত্ত বাট্টা, ক্রয় বাট্টা না বিক্রয় বাট্টা? কোনটা সঠিক? নগদান বইয়ের ক্রেডিট দিকের বাট্টা অবশ্যই প্রাপ্ত বাট্টা। নগদান বইতে ডেবিট সাইডে একটি বাট্টার ঘর থাকে, ক্রেডিট সাইডের একটি বাট্টার ঘর থাকে। ডেবিটের বাট্টা হচ্ছে প্রদত্ত বাট্টা, আর ক্রেডিটের বাট্টাটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। বিষয়টি অবশ্যই মনে রাখবো। পরের প্রশ্ন, কোন বইয়ের জের দৈনিক ভিত্তিতে বের করা হয়? নগদান বইয়ের জের। নগদান বইয়ের জের কখনো অসম্পূর্ণ রাখা যায় না। এইটা হিসাবের উদ্বৃত্ত সবসময় দৈনিক হারে প্রকাশ করা হয়, সেজন্য এটিকে এই নগদান বইকে দৈনিক বইও বলা হয়। এর মাধ্যমে পরিশোধ করা হলে 1 ঘরে নগদান বইতে কোন দিকে বসে? ডেবিট ক্রেডিট উভয় দিকে বসবে। আচ্ছা, আমরা অনেকে মনে করি কি, মনে হয় এই চেকের মাধ্যমে পরিশোধ করা হলে 1 ঘরে নগদান বইতে বসে না, এরকম ভাবি। যেমন চেক মারফত ভাড়া প্রদান, চেক মারফত পণ্য ক্রয়, এরকম যদি লেনদেন থাকে তাহলে সেগুলি ব্যাংক সংক্রান্ত লেনদেন। তো ব্যাংক সংক্রান্ত লেনদেন যদি 1 ঘরে লিখতে হয় তাহলে ডেবিট ক্রেডিট উভয় দিকে লিখতে হবে। ডেবিট ক্রেডিট উভয় দিকে লিখতে হবে চেক সংক্রান্ত লেনদেন বা ব্যাংক সংক্রান্ত লেনদেন। মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 1 ঘরে নগদান বইয়ের কোন দিকে লিখতে হবে? উভয় দিকে, তাই না? মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, তাই না? এটা নগদ উত্তোলন হবে। এটা নগদ উত্তোলন হবে প্রশ্নটা।
লক্ষ্য করি পরের প্রশ্নটা, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন এক ঘর নগদান বইয়ের কোন দিকে হবে? তো মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, এটা ব্যাংক থেকে বলা না, এটা কিন্তু নগদ। মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন মানে কি, এখানে কিন্তু ব্যাংক থেকে বলেনি। তো নগদ উত্তোলন করলে তো নগদ টাকা কমে যায়, সেজন্য ক্রেডিট দিকে নগদের ঘরে বসবে। এক ঘরে নগদান বই ক্রেডিট দিকে বসবে এই লেনদেনটি। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে পরিশোধ দু ঘরে নগদান বইয়ের কোন দিকে বসবে? এখানে কিন্তু পরিশোধ বলা আছে, আমরা জানি তো পরিশোধ করলে ক্রেডিট দিকে বসে, কিন্তু দেনাদার আমাদেরকে পরিশোধ করেছে এটা বলতে চাচ্ছে, আমাদের অ্যাকাউন্টে জমা দিয়েছে, তার মানে কি ডেবিট দিকে ব্যাংকের ঘরে বসবে। দেনাদার যদি আমার অ্যাকাউন্টে টাকা জমা দেয় তাকে বলা হয় দেনাদার কর্তৃক পরিশোধ, এবং এর ফলে ব্যাংক জমা বৃদ্ধি পায়, এটা ডেবিট দিকে ব্যাংকের ঘরে লিখতে হবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, লভ্যাংশ প্রাপ্তি নগদান বইয়ের কোন দিকে লেখা হয়? আমরা একটু চেষ্টা করি, লভ্যাংশ প্রাপ্তি নগদান বইয়ের কোন দিকে লেখা হয়, তাই না? তো লভ্যাংশ পাওয়া গেলে ব্যাংক জমা বাড়ে, তাই ডেবিট দিকে ব্যাংকের ঘরে লিখতে হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে লভ্যাংশ পেলে ডেবিটে কেন ব্যাংকের ঘরে লিখব? কারণ লভ্যাংশ কখনো নগদে পাওয়া যায় না, এটা ব্যাংকে জমা হয়, তাই ডেবিট দিকে ব্যাংকের ঘরে লিখতে হবে। এই লেনদেনটা একটি এক্সেপশনাল লেনদেন অবশ্য। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর দুই ঘরা নগদান বইয়ের কোন দিকে লিখতে হবে? এটা একটু চেষ্টা করি। ব্যাংক সুদ মঞ্জুর করেছে মানে কি, ব্যাংক আমাকে সুদ দিয়েছে, এটা দুই ঘরা নগদান বইয়ের কোন দিকে লিখবো, তাই না? ব্যাংক আমাকে সুদ দিয়েছে, ব্যাংক যদি আমাকে সুদ দেয় তাহলে ব্যাংক জমা বৃদ্ধি পায়, তো ডেবিট দিকে ব্যাংকের ঘরে বসবে, ডেবিট দিকে ব্যাংকের ঘরে লিখতে হবে। পরের প্রশ্ন, ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান নগদান বইয়ের কোথায় লিখতে হবে? ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান, আচ্ছা প্রত্যাখ্যান দুই রকম আছে, একটা হচ্ছে আমি ইস্যু করেছিলাম সেটা প্রত্যাখ্যান হয়েছে, আর একটা হচ্ছে আমি জমা দিয়েছিলাম সেটা প্রত্যাখ্যান হয়েছে। ইস্যুকৃত চেক যদি প্রত্যাখ্যান হয় তাহলে ডেবিট দিকে ব্যাংকের ঘরে বসবে, ডেবিট দিকে, আর একটু ব্যাকে যাচ্ছি আমি, ডেবিট দিকে ব্যাংকের ঘরে বসবে যদি ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হয়। আর যদি জমাকৃত চেক প্রত্যাখ্যান হয় তাহলে কিন্তু ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বসে। প্রত্যাখ্যান দুই ধরনের, একটা হচ্ছে ইস্যুকৃত, আমি ইস্যু করেছিলাম সেটা ফেরত এসেছে, এখন ব্যাংকে আবার বেড়ে যাবে টাকা। এই যে দেনাদার হতে চেক প্রাপ্তি দুই ঘরা নগদান বইয়ের কোন দিকে বসবে? দেনাদার থেকে চেক পেলে তো ব্যাংকের ঘরে ডেবিট দিকে বসে, তাই না? আমি যদি দেনাদারের কাছ থেকে চেক পাই তো ডেবিট দিকে ব্যাংকের ঘরে বসবে। পরের প্রশ্ন, জমাকৃত চেক প্রত্যাখ্যান, জমাকৃত চেক যদি প্রত্যাখ্যান হয় তাহলে নগদান বইয়ের কোন দিকে লিখতে হয়? বিশেষ করে দু ঘরা নগদান বই, তিন ঘরা নগদান বই আমরা লিখে থাকি। তো এই ক্ষেত্রে জমাকৃত চেক প্রত্যাখ্যান হলে ব্যাংক জমা কমে যায়, তাই ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে লিখতে হয়, ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে লিখতে হবে। পরের প্রশ্ন, ব্যাংক কর্তৃক চার্জ কর্তন দুই ঘরা নগদান বইয়ের কোন দিকে লেখা হয়, তাই না? ব্যাংক চার্জ কর্তন করেছে মানে কি, আমার ব্যাংক জমা কমে গেছে, সেজন্য ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বসবে। ব্যাংক যদি সুদ মঞ্জুর করে তাহলে ডেবিট দিকে ব্যাংকের ঘরে লিখতে হয়, আর ব্যাংক যদি চার্জ কর্তন করে তাহলে ব্যাংক জমা কমে যায়, তাই ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে লিখতে হয়। চেকের মাধ্যমে প্রাপ্তি দু ঘরা নগদান বইয়ের কোন দিকে বসে? চেক পেলে ব্যাংকের ঘরে বসে, ডেবিট দিকে। চেকের মাধ্যমে প্রাপ্তি ডেবিট দিকে ব্যাংকের ঘরে লিখতে হবে। চেক দ্বারা কোনো দেনা পরিশোধ করা হলে দু ঘরা নগদান বইয়ের কোথায় বসবে, তাই না? চেক দ্বারা আমি একটা দেনা পরিশোধ করেছি, মানে পাওনাদারকে দিয়েছি, তাহলে ব্যাংক জমা কমে গেছে না, সেজন্য ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বসবে, ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে লিখতে হবে সঠিক উত্তর, চেক দ্বারা দেনা পরিশোধ করা হলে। দাগ কাটা চেকের মাধ্যমে প্রাপ্তি দু ঘরা নগদান বইয়ের কোন দিকে বসে? আচ্ছা বর্তমানে কিন্তু চেক প্রাপ্তি মানে সব চেকই দাগ কাটা চেক বোঝায় ব্যবসায়িক দৃষ্টিতে, তো চেক পেলে সবসময় ব্যাংকের ঘরে বসবে, সেটি দাগ কাটা চেক হোক আর যে চেকই হোক। বর্তমানে চেক পাওয়া মানে ডেবিট দিকে ব্যাংকের ঘরে লিখতে হবে, ডেবিট দিকে ব্যাংকের ঘরে লিখতে হবে চেক পেলেই বর্তমানে, সেটি দাগ কাটা চেক হোক আর নর্মাল চেক হোক, কারণ সব চেকই এখন দাগ কাটা চেক হিসেবে গণ্য হয়। ব্যাংক কর্তৃক ধার্যকৃত কমিশন তিন ঘরা নগদান বইয়ের কোথায় বসবে, তাই না? আচ্ছা ব্যাংক যদি কমিশন চার্জ করে আমার ব্যাংক জমা কমে যাবে, আর ব্যাংক জমা কমে গেলে ক্রেডিট দিকে ব্যাংক কলামে বসবে, এই যে সেটি সঠিক উত্তর, ক্রেডিট দিকে ব্যাংক কলামে বসবে। দু ঘরা নগদান বইয়ের
ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বসবে যদি ব্যাংক জমা কমে যায়। কারবারি বাট্টা 3 ঘরে নগদান বইতে কোথায় বসবে, তাই না? দারুণ একটি প্রশ্ন। তো কারবারি বাট্টা শুধু নগদান বইতে না, কারবারি বাট্টা কোনো বইতে লেখা হয় না, সেজন্য সঠিক উত্তর হচ্ছে কোনো ঘরে লেখা হবে না। কারবারি বাট্টা আমরা কোথাও লিখি না, জাবেদায় লিখি না, তারপর হচ্ছে কি যে খতিয়ানে লিখি না, নগদান বইতেও লিখি না কারবারি বাট্টা। প্রাপ্ত বাট্টা 3 ঘরে নগদান বইয়ের কোন দিকে লেখা হয়? দারুণ একটি প্রশ্ন। আচ্ছা, প্রাপ্ত মানেই তো আমরা ভাবি যে মনে হয় ডেবিট দিকে বসবে নগদান বই, তাই না? ডেবিট দিকে কিন্তু প্রাপ্তিসমূহ লেখা থাকে বিবরণের ঘরে, কিন্তু প্রাপ্ত বাট্টা নগদান বইয়ের ক্রেডিট দিকে লেখা হয়। কেন ক্রেডিট দিকে লেখা হয়? প্রাপ্ত বাট্টাটা হচ্ছে আমরা যখন টাকা পরিশোধ করি তখন যেটা কম দিই সেটা প্রাপ্ত বাট্টা, সেজন্য টাকা পরিশোধ করার সময় যেহেতু ক্রেডিটে লিখি, ওর সাথে বাট্টাটাও ক্রেডিটে লিখবো, আর টাকা পরিশোধের সাথে প্রাপ্ত বাট্টার সম্পর্ক। 3 ঘরে নগদান বইতে কোনো সংক্রান্ত জের করা হয় না, কোন হিসাবে জের করা হয় না এটা বলতে চাচ্ছে। তো এইখানে বাট্টা সংক্রান্ত লেনদেনের জের করা হয় না। 3 ঘরে নগদান বইতে কিন্তু আমরা নগদের ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে একটি জের পাই, তারপর ব্যাংকের যোগ বিয়োগ করে ব্যালেন্স সিডি এবং বিডি পাই, বাট্টার কিন্তু ব্যালেন্স করতে হয় না। ডেবিট এটা যোগ করে লিখি এবং ক্রেডিট এটা যোগ করে লিখি, দুই দিক যোগ করে লিখে দিয়ে জের করতে হয় না। কোনটি 3 ঘরে নগদান বইয়ের অন্তর্ভুক্ত হয় না? এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে বিক্রয় বাট্টা, কারবারি বাট্টা। কারবারি বাট্টা 2 প্রকার, বিক্রয় বাট্টা এবং ক্রয় বাট্টা। তো বিক্রয় বাট্টা এবং ক্রয় বাট্টা এই দুটি যেহেতু কারবারি বাট্টা, তাই কারবারি বাট্টা নগদান বইতে লিখতে হয় না। অন্যদিকে নগদ বাট্টা, প্রদত্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা এদিকে এগুলি লিখতে হয়, যদিও নগদ বাট্টা 2টা প্রকার ভেদে, একটা প্রদত্ত বাট্টা, একটা প্রাপ্ত বাট্টা। দেনাদার থেকে টাকা প্রাপ্তির সময় পণ্য বিক্রেতা কর্তৃক কিছু ছাড় দিলে তাকে কি বলে? অর্থাৎ দেনাদার কাছ থেকে যখন আমি টাকা পাবো তখন কিছু টাকা আমি মৌকুব করব, ছেড়ে দিব, এটাকে বলা হয় প্রদত্ত বাট্টা। একটি বিষয় মনে রাখবো, দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার সময় যে বাট্টার সৃষ্টি হয় সেটা হচ্ছে প্রদত্ত বাট্টা, আর পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় যে বাট্টা সৃষ্টি হয় তাকে বলা হয় প্রাপ্ত বাট্টা। প্রদত্ত বাট্টার সাথে দেনাদারের সম্পর্ক, প্রাপ্ত বাট্টার সাথে পাওনাদারের সম্পর্ক। নগদ বাট্টা কত প্রকার? দারুণ একটি প্রশ্ন, সহজ, একদম সহজ। নগদ বাট্টা 2 প্রকার, প্রাপ্ত বাট্টা এবং প্রদত্ত বাট্টা। নগদ বাট্টা 2 প্রকার, প্রাপ্ত বাট্টা এবং প্রদত্ত বাট্টা। কোনো দ্রব্যের তালিকা মূল্যের উপর যে বাট্টা হিসাব করা হয় তাকে কি বলে? পণ্য ক্রয় বিক্রয় করার সময় তালিকা মূল্যের উপর যে বাট্টা ধরি আমরা, ধার্য করি, ওটাকে বলা হয় কারবারি বাট্টা। কারবারি বাট্টার সংজ্ঞাটা এখানে দেয়া আছে। কারবারি বাট্টা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের সময় তালিকা মূল্যের উপরে যে বাট্টা সৃষ্টি হয় বা তালিকা মূল্যের উপর যে বাট্টা ধার্য হয় তাকে কারবারি বাট্টা বলে। বিক্রয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে সরাসরি তালিকা মূল্য থেকে বাদ দেওয়া হয় কোনটি? অর্থাৎ আমরা যখন একটা স্পটে পণ্য কিনি, সে পণ্য স্পটে যখন কিনি, কেনার সময় বিক্রয় বা পণ্য বিক্রয় করি, বিক্রয় করার সময় আমরা সাথে সাথে তালিকা মূল্য থেকে কারবারি বাট্টা বিয়োগ করি। কারবারি বাট্টা আমরা যখন পণ্য ক্রয় বিক্রয় করি তখন ক্রয়ের সাথে বা বিক্রয়ের সাথে কারবারি বাট্টা বাদ দিয়ে বাকি টাকাটা লেখা হয় হিসাবে, তাই বলা হয় কারবারি বাট্টা হিসাবভুক্ত হয় না, কারণ কারবারি বাট্টাটা বাদ দিয়ে বাকি টাকাটা লিখি। পরের প্রশ্ন লক্ষ্য করি, ধারে মাল ক্রয় নগদান বইয়ের কোন পাশে বসবে? ধারে যদি পণ্য ক্রয় করা হয় তাহলে এই নগদান বইয়ে বসবে না। এখন নগদান বইতে কোনগুলো বসবে না সেটা একটা অনেক শিক্ষার্থী প্রশ্ন করতে পারে। ধারে লেনদেন, ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য বিক্রয়, অবচয়, অনাদায়ী পাওনা সংক্রান্ত, এগুলি নগদান বইতে বসে না, যেগুলি নগদের সাথে সম্পর্ক নেই। তারপরেও আমরা যদি জাবেদা করি, জাবেদায় যদি নগদ বা ব্যাংক কথাটা না থাকে তাহলে সেটা নগদান বইতে বসে না। যেমন অনাদায়ী পাওনা ধার্য হলো, এর জন্য জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা ডেবিট, দেনাদার ক্রেডিট। তো এইখানে তো আমাদের নগদান বা ব্যাংক নাই, সেজন্য ওটা আসবে না। স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য বিক্রয় নগদান বইয়ের কোন পাশে বসবে? আচ্ছা, স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য বিক্রয়ের জাবেদা হচ্ছে এই প্রাপ্য বিল ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো এখানে কিন্তু নগদ বা ব্যাংক কথাটা নাই, সেজন্য নগদান বইতে বসবে না। অর্থাৎ স্বীকৃতিপ্রাপ্ত বিলের মাধ্যমে পণ্য বিক্রয় মানে ধারে বিক্রয় করে আমি একটি বিল পেয়েছি, সেজন্য এটি যেহেতু ধারে লেনদেন তাই নগদান বইতে বসবে না। পরের প্রশ্ন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে ব্যাংক হিসাবে খোলে তাকে কি বলে? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে ব্যাংক হিসাব খোলে তাকে কি বলে? অর্থাৎ যে ব্যাংক হিসাব খোলে তাকে
আমানতকারী বলে। যেমন আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি তখন কিন্তু আমানতকারীর বইতে আমাদের জাবেদা করি বা অন্যান্য তথ্য লিখি, তাই না? তাহলে আমানতকারী হচ্ছে, আমি যদি ব্যাংকে অ্যাকাউন্ট খুলি তো আমি হচ্ছে প্রতিষ্ঠান, তো আমি হচ্ছে আমানতকারী। কন্ট্রা এন্ট্রির অর্থ কি? কন্ট্রা এন্ট্রির অর্থ হচ্ছে বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা এর আর এক নাম হচ্ছে কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি সাধারণত আমরা 3 ঘোড়া বা 2 ঘোড়া নগদান বই করার সময় কিছু কিছু লেনদেনের টাকা উভয় দিকে লিখতে হয়, যেমন ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংকে জমা, এগুলিকে কন্ট্রা এন্ট্রি বলে। নগদান বইতে কন্ট্রা বা সি লিখতে হয় কখন, মানে এখানে কোন লেনদেনটি কন্ট্রা হবে এটা বলতে যাচ্ছে। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে তোলা হলো, এটি কন্ট্রা হবে না। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে কন্ট্রা হয় না। চেকের মাধ্যমে বেতন, এটাও হবে না। চেকের মাধ্যমে টাকা পাওয়া গেল, এটাও হবে না। এই যে ব্যাংকে জমা দেওয়া হলো, কন্ট্রা কোনগুলি হবে? ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক থেকে উত্তোলন করা হলো, বা অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, ব্যাংকে হিসাব খোলা হলো, এগুলি কন্ট্রা হয়। কারণ এইগুলির সাথে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব দুইটা হিসাব জড়িত। যেমন ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, আমরা জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার ব্যাংক থেকে উত্তোলন করা হলো, এটা জাবেদা করব নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো এইগুলির সাথে সরাসরি দুইটা হিসাব জড়িত, নগদ এবং ব্যাংক, তাই এইগুলি কন্ট্রা হয়। নগদান বইতে কন্ট্রা লিখতে হয় কোন ক্ষেত্রে, মানে এখানে কোনটার জন্য? এই যে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, ব্যবসায়ের প্রয়োজনে বা অফিস প্রয়োজনে। ব্যবসায়ের প্রয়োজনের আরেক নাম হচ্ছে অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, এটা কিন্তু কন্ট্রা হবে। আরেকটা আইটেম কন্ট্রা হয়, ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করা হলো। ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ, এটা কিন্তু কন্ট্রা হয়, এটা আমরা অনেকেই হয়তো জানি না। ব্যাংক থেকে উত্তোলন 3 ঘোড়া নগদান বইয়ের জন্য এটি কি হবে? কন্ট্রা বা বিপরীত দাখিলা দিতে হবে। ব্যাংক থেকে উত্তোলন অফিস প্রয়োজনে, বা ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে চলতি হিসাব খোলা হলো, এইগুলি কন্ট্রা বা বিপরীত দাখিলা হবে। কন্ট্রার আর এক নাম বিপরীত দাখিলা। নগদান বই তৈরি করার প্রধান কারণ কি? ব্যবসায় নগদ লেনদেন সঠিকভাবে লিপিবদ্ধ করা। ব্যবসায় যে সমস্ত নগদ লেনদেন সমূহ আছে সেগুলি সঠিকভাবে লেখার জন্য এবং নগদ তহবিলের জন্য, নগদ তহবিলের উপর পূর্ণ নিয়ন্ত্রণের জন্য নগদান বই সংরক্ষণ করা হয়, নগদ টাকার হিসাব করার জন্য, নগদ এবং ব্যাংক সংক্রান্ত। নগদান বইয়ের ডেবিট দিকে কি লেখা হয়? সকল প্রকার নগদ প্রাপ্তি। নগদে পাওয়া গেলে না ডেবিটে লিখবো আমরা নগদান বইয়ের, আর নগদ প্রদান করলে ক্রেডিট দিকে নগদের ঘরে লিখব। পরের প্রশ্ন, নগদান বইয়ে খতিয়ান বইয়ের মতো কি নির্ণয় করা হয়? খতিয়ান বইতে যেমন আমরা উদ্বৃত্ত নির্ণয় করি, অনুরূপভাবে নগদান বইতেও কিন্তু আমরা উদ্বৃত্ত নির্ণয় করি। সেজন্য উদ্বৃত্ত, অর্থাৎ উদ্বৃত্তের উপর ভিত্তি করে নগদান বই এবং খতিয়ান বইয়ের সাথে মিল আছে। খতিয়ানে উদ্বৃত্ত করি, নগদান বইয়ের উদ্বৃত্ত করি, তো উদ্বৃত্তর সাথে নগদান বই এবং খতিয়ানের মিল আছে। নগদান বইয়ের সমাপনী ব্যালেন্স কি নির্দেশ করে? হাতে নগদ নির্দেশ করে। এটা অ্যাকচুয়ালি 1 ঘোড়া নগদান বই বোঝাচ্ছে, 1 ঘোড়া নগদান বই। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 2 ঘোড়া নগদান বই তো ব্যাংক জমাও নির্দেশ করে, তাই না? কিন্তু এখানে কিছু বলেনি, স্পেসিফিক নগদান বই যেহেতু বলেছে, তাই এখানে 1 ঘোড়া নগদান বইয়ের সমাপনী উদ্বৃত্ত সবসময় হাতে নগদ প্রকাশ করে। চেক প্রদান করলে তা নগদান বইয়ের কোথায় লিখতে হয়? চেক যদি প্রদান করি তো ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে লিখব। 2 ঘোড়া বা 3 ঘোড়া নগদান বইয়ের ক্ষেত্রে আমরা চেক প্রদান করলে নগদান বইতে লিখি এবং সেটা ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে লিখব। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে পরিশোধ নগদান বইয়ের কোন দিকে বসবে? আচ্ছা, দেনাদার আমার অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে, তো এটা তো ডেবিট দিকে বসবে। নগদান বই ডেবিট ক্রেডিট উভয় দিকে, তাই না? ও ব্যাংকে জমা দিছে, এখানে 1 ঘোড়া নগদান বই বলেছে, ভালো করে লক্ষ্য করি। একজন দেনাদার আমার অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে, তাহলে এটা নগদান বইয়ের কোন দিকে বসবে? এখন ব্যাংকে টাকা জমা দিয়েছে, তাহলে তো এটা তো নগদান বইতে বসা উচিত না মনে হয়। আর যদি লিখতেই হয় 2 দিকে লিখব, তাই না? 1 ঘোড়া নগদান বইয়ের এরকম লেনদেনগুলি 2 দিকে লিখতে হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কোনো দিকে যদি না হয় তাহলে উত্তর দিলে হবে না। না, হবে না, তাহলে তো লেখাই হলো, জিনিসটা বাদ পড়ে গেল। সেজন্য লিখলে কোন দিকে লিখতে হবে? উভয় দিকে লিখতে হবে নগদান বইয়ের, অর্থাৎ ব্যাংক সংক্রান্ত, চেক সংক্রান্ত লেনদেন 1 ঘোড়া নগদান বইয়ের উভয় দিকে লিখতে হয়। ব্যাংক কলামের ক্রেডিট জের কি নির্দেশ করে? দারুণ একটি প্রশ্ন।
মানে আমাদের 3 ঘরা বা 2 ঘরা নগদান বইয়ের ব্যাংক নামে একটি ঘর থাকে, কলাম থাকে। তার ক্রেডিট দিক যদি বড় হয় তাহলে ক্রেডিট জের হবে। তো ক্রেডিট জের ব্যাংক জমাতিরিক্ত নির্দেশ করে। নগদান বইয়ের ব্যাংক কলামের ক্রেডিট দিক যদি বড় হয় তাহলে সেটি ব্যাংক জমাতিরিক্ত বলা হয় তাকে। আর ডেবিট দিক বড় হলে ব্যাংক জমার উদ্বৃত্ত প্রকাশ করে। 2 ঘরা নগদান বইতে প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত কোন দিকে বসে? আচ্ছা, 2 ঘরা নগদান বই যখন করব তখন ব্যাংকের যদি ক্রেডিট জের থাকে তাকে ব্যাংক জমাতিরিক্ত বলে। সেই জন্য ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি বলে ক্রেডিট দিকে লিখতে হবে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, 2 ঘরা নগদান বইয়ের প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত 2 ঘরা নগদান বই ক্রেডিট দিকে লিখতে হবে। আর এই জমার উদ্বৃত্ত যেটা ওটা ডেবিট দিকে লিখতে হবে। নগদ টাকা প্রদান করা হলে 2 ঘরা নগদান বইয়ের কোথায় লিখতে হয়? ক্রেডিট দিকে নগদ ঘরে। আমি যদি নগদে প্রদান করি তো নগদ টাকা কমে গেছে, সেই জন্য ক্রেডিট দিকে নগদের ঘরে লিখব নগদে প্রদান করার কথা বলা থাকলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে প্রায় 100-র কাছাকাছি আমি নগদান বই সম্পর্কিত এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। আশা করি ক্লাসটি যদি তোমরা দেখো অনেক কিছু শিখতে পারবে। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ নগদান বইয়ের কোন দিকে লেখা হয়? ব্যাংক যদি সুদ মঞ্জুর করে তাহলে আমরা ব্যাংক জমা বাড়ে, ডেবিট দিকে ব্যাংকের ঘরে লিখব। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ডেবিট দিকে ব্যাংকের ঘরে লিখতে হবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ 2 ঘরা নগদান বইয়ের কোথায় বসে? ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ ক্রেডিট দিকে না ডেবিট দিকে? ক্রেডিট দিকে ধার্যকৃত আছে, কিন্তু এটা কিন্তু প্যাস আছে একটু, ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বসবে। ঠিক আছে, ব্যাংক যদি সুদ ধার্য করে তাহলে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বসে, আর ব্যাংক যদি সুদ মঞ্জুর করে তাহলে ডেবিট দিকে ব্যাংকের ঘরে বসে। সুদ মঞ্জুর মানে আমার ব্যাংক জমা বেড়েছে, আর সুদ ধার্য মানে আমার অ্যাকাউন্ট থেকে সুদ বাবদ চার্জ করেছে। যেমন ব্যাংক জমাতিরিক্ত সুদ ধার্য করা হয় আর ব্যাংক জমার সুদ মঞ্জুর করা হয়। 1 ঘরা নগদান বইতে ভাউচার নং ঘরটি কত নম্বর কলামে থাকে? দারুণ একটি প্রশ্ন। তাহলে 1 ঘরা নগদান বইতে তো মোট তো 10টি ঘর, তাই না? 10টি ঘরের মধ্যে কোন ঘরে ভাউচার নং লিখতে হয়? প্যাচ লাগানো প্রশ্ন। এটা অবশ্যই 8 নম্বর ঘরে। এই যে আমরা যদি 1 ঘরা নগদান বই ছক অঙ্কন করি, তো বাম দিক থেকে যদি আমরা কাউন্ট করতে করতে যাই, তো প্রথমে লিখি তারিখ, প্রাপ্তিসমূহ, তারপরে রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, আবার তারিখ, প্রদানসমূহ, তারপরে আমরা লিখি ভাউচার নং। তো ভাউচার নং বসে ডান দিক থেকে, এই বাম দিক থেকে 8 নম্বর ঘরে। 8 নম্বর ঘরে কোনটি 3 ঘরা নগদান বইয়ের অন্তর্ভুক্ত হয় না? ক্রয় বাট্টা। এখানে যে অপশনগুলি রয়েছে, নগদ বাট্টা মানে কি? প্রদত্ত প্রাপ্ত বাট্টা উভয়কে বোঝায়। তো নগদ বাট্টা লিখতে হয়, অর্থাৎ প্রাপ্ত বাট্টা প্রদত্ত বাট্টা লিখতে হয়, কিন্তু কারবারি বাট্টা কিন্তু 3 ঘরা নগদান বইতে আমরা লিখি না, সেজন্য কারবারি বাট্টাটা উত্তর হবে। তিন ঘরা নগদান বইতে কোনটি দেখানো হয়? মানে কোন লেনদেনটি 3 ঘরা নগদান বইতে বসবে? দারুণ একটি প্রশ্ন। ধারে ক্রয়, পণ্য বিক্রয়, ক্রয় বাট্টা, কারবারি বাট্টা, কোনটি সঠিক? কনফিউশন প্রশ্ন, কিন্তু এখানে পণ্য বিক্রয়টা নগদান বইতে লিখতে হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে কেন লিখতে হবে, তাই না? এখানে তো নগদে কি বাকিতে বলা নাই। আচ্ছা, নগদে বাকিতে যদি উল্লেখ না থাকে, যদি নাম না থাকে, তাহলে সেটি নগদ ধরতে হয়। যেমন শুধুমাত্র বলা আছে পণ্য ক্রয়, তাহলে সেটি কিন্তু নগদ হবে। শুধুমাত্র বলা আছে পণ্য বিক্রয় 5,000 টাকা, তাহলে সেটা কিন্তু নগদে মনে করতে হবে। আর যদি বলে রহিমের নিকট থেকে পণ্য ক্রয়, সেক্ষেত্রে বাকিতে হতে পারে। তাই এখানে নগদ লেনদেন হচ্ছে পণ্য বিক্রয়, তাই এটি নগদান বইতে বসবে। 2 ঘরা নগদান বইতে প্রারম্ভিক ব্যাংক জমার উদ্বৃত্ত লেখা হয় কোথায়? প্রারম্ভিক ব্যাংক জমার উদ্বৃত্ত ডেবিট দিকে লেখা হয়। 2 ঘরা নগদান বইয়ের যে ব্যাংক জমার যে ব্যালেন্স বিডি বলে আমরা ডেবিট দিকে লিখি, ওটাই হচ্ছে ব্যাংক জমার প্রারম্ভিক। আর যদি ব্যাংক জমাতিরিক্ত থাকে তাহলে কিন্তু ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে লিখতে হবে। আর যেহেতু বলেছে জমার উদ্বৃত্ত, তাই ডেবিট দিকে বসবে। কারবারি বাট্টা 3 ঘরা নগদান বইয়ের কোন ঘরে লেখা হয়? কোনো ঘরে লেখা হয় না।
কারবারি বাট্টা সম্পর্কে ইতিপূর্বে বলেছি, আবারও বলছি, কারবারি বাট্টা কোনো বইতে লিখি না, নগদান বইতে লিখি না, জাবেদায় লিখি না, খতিয়ানে লিখি না, কিন্তু কারবারি বাট্টা বাদ দিয়ে ক্রয় এবং বিক্রয়ের পরিমাণ নির্ণয় করা হয়, তারপরে সেটি লিপিবদ্ধ করা হয়। বাট প্রাপ্ত বাট্টা 3 ঘরে নগদান বইয়ের কোন ঘরে লেখা হয়? তো প্রাপ্ত বাট্টাটা 3 ঘরে নগদান বইয়ের ক্রেডিট দিকে লেখা হয়। এখানে একটি জিনিস লক্ষ্য করি, পাওয়া গেলে আমরা জানি ডেবিট দিকে, কিন্তু নগদান বইয়ের 3 ঘরে নগদান বইতে প্রাপ্ত বাট্টা ক্রেডিটে বসে, আর প্রদত্ত বাট্টা কিন্তু ডেবিটে বসে। বিষয়টি মনে রাখবো। প্রদত্ত বাট্টা 3 ঘরে নগদান বইয়ের ডেবিট দিকে লেখা হয়। প্রদত্ত বাট্টা 3 ঘরে নগদান বইয়ের ডেবিট দিকে বাট্টার ঘরে লেখা হয়। প্রদত্ত বাট্টা হচ্ছে দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার সময় যে বাট্টা সৃষ্টি হয়। তো আমরা টাকা পাওয়ার সময় যেহেতু ডেবিটে লিখি, তার উপরে বাট্টা হলেও এটা ডেবিটে লিখব। টাকা প্রাপ্তির সাথে প্রদত্ত বাট্টার সম্পর্ক, টাকা পাওয়ার সময় কম পেলাম, ওটা হচ্ছে প্রদত্ত বাট্টা, এবং ডেবিট দিকে লিখতে হয় এই নগদান বইয়ের প্রদত্ত বাট্টার পরিমাণ। পাওনাদারকে দেও মোট থেকে কিছু টাকা মৌকুব পাওয়া গেলে তাকে কি বলে? অর্থাৎ পাওনাদারকে যে আমি টাকা দিলাম, কিছু কম দিলাম, তারে কম যদি দেয়া হয় তাকে প্রাপ্ত বাট্টা বলে। আমরা যদি কম পাই তাহলে আমাদের লস, দ্যাট ইজ প্রদত্ত বাট্টা। আর আমরা যদি কম পরিশোধ করি, মানে কম দিই, তাহলে সেটি প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত বাট্টার সাথে পাওনাদারের সম্পর্ক, প্রদত্ত বাট্টার সাথে দেনাদারের সম্পর্ক। দেনাদার হতে কিছু টাকা মৌকুব করা হয়, এটাকে বলা হয় প্রদত্ত বাট্টা। প্রদত্ত বাট্টা। পরের প্রশ্ন, নমুনা স্বাক্ষরের সাথে চেকে প্রদত্ত স্বাক্ষর মিলিয়ে ব্যাংক আমানতকারীকে কি দেয়? আচ্ছা, ভালো করে লক্ষ্য করি। আমি যখন ব্যাংকে টাকা তুলতে যাই, তখন কিন্তু আমি চেকে যে স্বাক্ষরটা করি, সেই স্বাক্ষরের সাথে এই ব্যাংকে যে কার্ড আছে, নমুনা স্বাক্ষর আছে কার্ডে, ওই নমুনা স্বাক্ষরে মিল করে দেখে, তারপরে আমাকে টাকা প্রদান করে, তাই না? ব্যাংক যখন টাকা প্রদান করবে তখন আগে মিলিয়ে দেখবে স্বাক্ষরের সাথে ঠিক আছে কিনা। ব্যাংক হিসাব খোলার সময় আমানতকারীকে নমুনা স্বাক্ষর প্রদান করতে হয় খতিয়ান বইতে একটি কার্ডে। আমরা যদি ব্যাংকে অ্যাকাউন্ট খুলি, ব্যাংকে সেখানে কিন্তু আমাদের ছবিসহ একটি কার্ড সংরক্ষণ করে ব্যাংক, এবং সেখানে 3টা স্বাক্ষর করতে হয় পরপর, একই স্বাক্ষর 3টা করতে হয় সেই কার্ডে, তাকে বলা হয় নমুনা স্বাক্ষর। এবং ওই কার্ডটি ব্যাংক সংরক্ষণ করে। আমি যখন পরে টাকা তুলতে যাব, তখন ওই কার্ডের স্বাক্ষরের সাথে মিলায় দেখে যে আমার চেকের স্বাক্ষরের সাথে মিল আছে কিনা। নগদান বইয়ের খতিয়ান পৃষ্ঠা কলামে যেসব দাখিলায় সি লিখতে হয় সেগুলোকে বলে কি? এটা সেগুলো বলে হবে, বলে, এটা বলে হবে। হ্যাং হয়ে যাচ্ছে। আবার বলছি, লক্ষ্য করি, প্রশ্নটি পড়ি। নগদান বইয়ের খতিয়ান পৃষ্ঠা কলামে যেসব দাখিলার পাশে সি লিখতে হয় সেগুলোকে কি বলে? বা সেগুলোকে বলে কন্ট্রা দাখিলা, পাল্টা দাখিলা, বিপরীত দাখিলা, সবগুলি বলে। কন্ট্রা দাখিলার আর এক নাম বিপরীত দাখিলা, কন্ট্রা দাখিলার আর এক নাম পাল্টা দাখিলা, কন্ট্রা এন্ট্রি, এর বিভিন্ন সমার্থক নাম আছে সবগুলোই। বিপরীত দাখিলা, কন্ট্রা এন্ট্রি, পাল্টা দাখিলা, তিনটা সেম কথা, তিনটাই হচ্ছে কন্ট্রা এন্ট্রির জন্য লেখা হয়। ব্যাংক থেকে টাকা উত্তোলন 3 ঘরে নগদান বইয়ের কোন দিকে বসবে, তাই না? ব্যাংক থেকে উত্তোলন করলে কিন্তু আমাদের এই কন্ট্রা হবে। ডেবিট দিকে আমরা কি করব? নগদের ঘরে টাকা লিখব, এবং এটি বিপরীত দাখিলা দিতে হবে। বিপরীত দাখিলা দিতে হবে মানে কি? কন্ট্রা হবে। কন্ট্রার আরেক নাম বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা কখন হয় না? ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে, ব্যাংকে জমা দিলে, ব্যাংক থেকে উত্তোলন করলে, অফিসের প্রয়োজনে উত্তোলন করলে। এখানে সঠিক উত্তর হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে এটা কিন্তু কন্ট্রা হবে না। বাট আমরা যদি অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করি, অথবা শুধু যদি বলা থাকে ব্যাংক থেকে উত্তোলন, অথবা ব্যাংকে যদি জমা দিই, এগুলি কন্ট্রা হবে। বাট ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে জাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট, ব্যাংক ক্রেডিট। আর যে জাবেদার মধ্যে নগদ এবং ব্যাংক দুইটাই থাকে সেটা কন্ট্রা হয়। তো এখানে যেহেতু শুধুমাত্র ব্যাংক ক্রেডিট, তাই ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বসবে, এটি কন্ট্রা করার প্রয়োজন হবে না। জনাব রাজ একজন মুদি দোকানের মালিক। তিনি প্রতিদিন তার নগদ তহবিলের পরিমাণ জানতে চায়, তার জন্য সে কোন বই সংরক্ষণ করবে?
অবশ্যই নগদান বই, ক্যাশবুক। ক্যাশবুকের মাধ্যমে দৈনন্দিন হিসাব, দৈনন্দিন নগদ সংক্রান্ত হিসাব জানতে পারি। মে 3 তারিখে চেক মারফত 10,000 টাকার পণ্য ক্রয়, লেনদেনটি এক ঘরে নগদান বইয়ের কোন দিকে বসবে? দারুণ একটি প্রশ্ন। আমরা একটু চিন্তা করি কোন দিকে বসবে। শুধু ক্রয় বইতে বসবে, শুধু নগদান বইয়ের ক্রেডিট দিকে বসবে, শুধু নগদান বইয়ের ক্রেডিট দিকে বসবে, তাই না? শুধু নগদান বইয়ের উভয় দিকে বসবে। কোনটি সঠিক? এখানে সঠিক হচ্ছে উভয় দিকে বসবে। আমরা যখন এক ঘরে নগদান বই প্রস্তুত করব, তখন যদি ব্যাংক সংক্রান্ত লেনদেন থাকে, সেটি কিন্তু উভয় দিকে বসবে, উভয় দিকে। পরের প্রশ্ন, নগদে মাল ক্রয় বাবদ 50,000 টাকা 10% বাট্টা পাওয়া গেল, প্রযোজ্য এন্ট্রি হবে কোনটি? ক্রেডিট দিকে নগদের ঘরে 50,000, ক্রেডিট দিকে বাট্টার ঘরে 5,000, ক্রেডিট দিকে নগদের ঘরে 45,000। সঠিক উত্তর হচ্ছে ক্রেডিট দিকে নগদের ঘরে 45,000 হবে। এই 3 নম্বরটা সঠিক। কেন সঠিক বলি? এই 50,000 থেকে 10% কারবারি বাট্টা 5,000 বাদ দিয়ে 45,000 টাকা থাকে, সেটা নগদে দিব, তাই 3 নম্বরটা সঠিক হবে। অন্যদিকে এখানে যে বাট্টা 5,000 হচ্ছে, এই বাট্টা কারবারি বাট্টা, পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে বাট্টা সৃষ্টি হয় ওটা কারবারি বাট্টা। কারবারি বাট্টা নগদান বইতে লিখতে হয় না। পরের প্রশ্ন, 76 ও 77 নং প্রশ্নের উত্তর দিতে হবে। জনাব রফিক তার ক্ষুদ্র ব্যবসায় নগদান বই সংরক্ষণ করে। 2024 সালের 17 তারিখে তিনি শফিককে 5,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 4,800 টাকা প্রদান করে। তাহলে এখানে কিন্তু পূর্ণ নিষ্পত্তিতে আছে। প্রশ্ন হচ্ছে লেনদেনটি সংরক্ষণের জন্য করতে হবে কোনটি? অবশ্যই 3 ঘরে নগদান বই। কারণ এই যে পূর্ণ নিষ্পত্তিতে কথাটা যদি থাকে, তাহলে সেটি আমরা 3 ঘরে নগদান বইতে লিখে থাকি। পূর্ণ নিষ্পত্তিতে মানে বাট্টা আছে, সেজন্য পূর্ণ নিষ্পত্তিতে থাকলে বাট্টা থাকে। প্রযোজ্য উক্তিটি বা উক্তিগুলো ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বসবে, ক্রেডিট দিকে বাট্টার ঘরে বসবে এত টাকা, ক্রেডিট দিকে নগদের ঘরে বসবে এত টাকা। এখানে কি চেক দিয়েছিলাম? একটু ব্যাকে যাই তো। এখানে আমরা নগদে প্রদান করেছি, তো নগদে বসবে। তার মানে 2 এবং 3 সঠিক উত্তর। ক্রেডিট দিকে বাট্টার ঘরে লিখব 200 টাকা, 5,000 টাকার মধ্যে যদি 4,800 টাকা নগদে প্রদান করি, তো নগদের ঘরে লিখব 4,800, বাট্টার ঘরে 200, এই দুইটা বসবে। অন্যদিকে উপরে এটা বসবে না, কারণ ব্যাংকের ঘরে বসবে না, আমি তো চেক পাই নাই, নগদ পেয়েছি। আবার উদ্দীপক নির্ভর প্রশ্ন। পরবর্তী 78 নম্বর প্রশ্নে বলছে যে শুভর কাছ থেকে প্রাপ্ত চেক নগদান বইতে বসবে, কোথায় বসবে? শুভর কাছ থেকে 9,000 টাকা চেক পেয়েছিলাম, তো ডেবিট দিকে ব্যাংকের ঘরে বসবে। চেক পাওয়া গেলে ডেবিট দিকে ব্যাংকের ঘরে লিখতে হয়। রাশেদের পাওনার পরিশোধ কোথায় বসবে? প্রশ্নটা আরেকবার পড়ে আসি। রাশেদ 30,000 টাকা পাইতো, তাকে দিচ্ছি 28,000 টাকা নগদে। তাহলে ক্রেডিট দিকে নগদের ঘরে বসবে 28,000, আর বাট্টার ঘরে বসবে 2,000। দেখি এখন এখানে কি বলেছে। ক্রেডিট দিকে নগদের ঘরে 30,000 হবে না, ক্রেডিট দিকে নগদের ঘরে 28,000, ক্রেডিট দিকে বাট্টার ঘরে 2,000। এই 2 এবং 3 সঠিক উত্তর, 2 এবং 3। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর হয়তো 10-12 মিনিট মতো লাগবে। আজকে আমি 100টি MCQ আলোচনা করতেছি নগদান বই সম্পর্কিত। আজকে ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিস্টার মাসলো ব্যবসায় 2 ঘরে নগদান বই সংরক্ষণ করেন। মিস্টার মাসলো একজন ব্যক্তি, ব্যাংক থেকে উত্তোলন করেছে 10,000 টাকা, প্রদেয় বিল পরিশোধ করেছে চেক মারফত 3,000 টাকা। প্রশ্ন হচ্ছে প্রদেয় বিল 3,000 টাকা কোথায় বসবে? ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে, ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বসবে। কারণ কি, আমরা যদি চেকের দ্বারা কোনো কিছু পরিশোধ করি, তো অবশ্যই ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে লিখে থাকি। পরের প্রশ্নটি লক্ষ্য করি। ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন নগদান বইয়ের কোথায় বসবে? ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন নগদান বইয়ের ডেবিট দিকে নগদের ঘরে বসবে। এই যে 1 এবং ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বসবে। 1 আর 3 সঠিক। কন্ট্রা হবে, সেই জন্য ডেবিট দিকে নগদের ঘরে লিখব, আর ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে লিখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তানভীর আহমেদ নামে একজন শিক্ষার্থী আমার সাথে যুক্ত আছে, এবং শিক্ষার্থী একটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছে। লাইভ ক্লাসটাতে বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থী যুক্ত আছো, তোমরা ইচ্ছে করলে পারে কোনটা সঠিক উত্তর হবে নিজে ট্রাই করতে পারো। পরের প্রশ্ন, উদ্দীপকটি পড়ে 82 এবং 83 নং প্রশ্নের উত্তর দিই।
2011 সালে 5,000 টাকার পণ্য নগদ নিয়ে ব্যবসা শুরু করে, তারপর নগদে এত টাকার পণ্য ক্রয় করেছে, তাহলে বিয়োগ হবে, বিয়োগ হতে থাকে 38,000 থাকে, ব্যাংকে জমা দিচ্ছে 15,000, এটাও বিয়োগ হবে, এটা বিয়োগ করে থাকে 23,000, 23,000-এর সাথে 17,000 আবার নগদ বিক্রয় যোগ হবে, 23 আর 17 40,000 উত্তর। বলেছে নগদ উদ্বৃত্ত কত? নগদ উদ্বৃত্ত কত মানে কি, যে হলুদ কালার যেগুলি, এগুলি নগদের সাথে রিলেটেড। তাহলে 50,000-এর সাথে 12,000 আর 15,000 যোগ আর 50,000-এর সাথে 12,000 আর 15,000 বিয়োগ, 12 আর 15 27,000 বিয়োগ করে যা থাকে তার সাথে 17,000 যোগ করে 40,000 হবে, নগদ যোগ বিয়োগ করে। পরের প্রশ্ন, 10 নং লেনদেনটি দাখিল হবে। 10 নং লেনদেনটি একটু পড়ে আসি। 10 নং লেনদেনে বলেছে ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দিলে ডেবিট দিকে ব্যাংকের ঘরে বসবে, ক্রেডিট দিকে নগদের ঘরে বসবে। এটা জাবেদা হচ্ছে ডেবিট দিকে, এই ক্রেডিট দিকে নগদের ঘরে বসবে। আর ব্যাংকে জমা দেওয়া হয়েছে না 10 নং, আবার দেখি, আমার পড়ে আসি আর একবার। এই যে 10 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো 15,000 টাকা, এটার জন্য ডেবিট দিকে ব্যাংকের ঘরে বসবে, আর ক্রেডিট দিকে নগদের ঘরে বসবে 15,000 টাকা, তাই না? এটা কি মিস্টেক আছে নাকি? আরেকবার পড়ি। ক্রেডিট দিকে একবার দেখি। 10 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো 15,000 টাকা, তো ডেবিট দিকে ব্যাংকের ঘরে বসবে, আর ক্রেডিট দিকে নগদের ঘরে বসবে 15,000 টাকা। আমি একটু ঠিক করে দিই, এটা একটু মিস্টেক আছে। ডেবিট দিকে ব্যাংকের ঘরে, $15,000, ক্রেডিট দিকে নগদের ঘরে 15,000। আমি আবার দেখে আসি একটু ওটা সঠিক কিনা। এই যে 10 তারিখের লেনদেনটি কীভাবে লিখতে হবে তাই বলেছে। 10 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো 15,000 টাকা, তো এটা ডেবিটে, এটা কন্ট্রা হবে, এবং কন্ট্রা করার সময় ডেবিট, এই যে ক্রেডিট দিকে নগদের ঘরে বসবে, ডেবিট দিকে ব্যাংকের ঘরে বসবে। এই যে 2 এবং 3 সঠিক হলো, এটা মিস্টেক ছিল, সেজন্য আমি ঠিক করলাম। জনাব সুজনের ক্ষুদ্র ব্যবসায়ে তিনি ব্যবসায়ের নগদান বই সংরক্ষণ করেন। 2024 সালের জলিল তার কাছে এত টাকার পূর্ণ নিষ্পত্তিতে এত টাকা চেক প্রদান করেন। লেনদেনটি সংরক্ষণ করতে হবে 3 ঘরা নগদান বই। এখানে যে পূর্ণ নিষ্পত্তিতে আছে না, পূর্ণ নিষ্পত্তিতে কথাটা বলা আছে, আরেকবার লক্ষ্য করি। এখানে বলেছিল যে জলিলকে 5,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 4,900 টাকা দেওয়া হলো। তো প্রশ্ন হচ্ছে লেনদেনটি সংরক্ষণ করতে হবে কোন বই? অবশ্যই 3 ঘরা নগদান বই। পূর্ণ নিষ্পত্তিতে থাকলে, বাট্টা থাকলে 3 ঘরা নগদান বইতে আমরা লিখে থাকি। প্রযোজ্য উক্তিটি হলো ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে 4,900 টাকা, আর ক্রেডিট দিকে বাট্টার ঘরে 100 টাকা। এখানে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2, কারণ চেকের মাধ্যমে পরিশোধ করেছি না, তো 4,900 টাকা ব্যাংকের ঘরে ক্রেডিটে বসবে, আর 100 টাকা বাট্টার ঘরে বসবে, কারণ 5,000 টাকার পরিবর্তে আমরা 4,900 টাকা পরিশোধ করেছি, 100 টাকা বাট্টা। মিসেস রিয়ার নিকট 22,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, আবার তিনি আমাদের কাছে 10,000 টাকা নগদ এবং 5,000 টাকা চেক দিলেন। ভালো কথা। প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দিলে নগদান বইয়ের কোথায় লিখতে হবে? ডেবিট দিকে ব্যাংকের ঘরে। চেক পাওয়া গেলে ডেবিট দিকে ব্যাংকের ঘরে লিখতে হয় নগদান বইয়ের। এবং পরের প্রশ্নটি লক্ষ্য করি। পরের প্রশ্ন বলেছে উক্ত লেনদেনে কত টাকা নগদান বইতে যাবে। আচ্ছা, আমি একটু ব্যাকে যাই। তাহলে নগদান বইতে যাবে নগদ এবং চেক 10,000 এবং 5,000, 10,000 এবং 5,000, 10,000 এবং 5,000, তাই না? তো এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে 3, আচ্ছা আমি একটু ব্যাকে যাচ্ছি, কি বলেছে দেখি। 20,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, এই বাবদ 10,000 টাকার নগদ এবং 5,000 টাকা চেক দিলেন। প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দিল। প্রশ্ন হচ্ছে এখানে কি বলেছে? এখানে তো এই তথ্যের আলোকে 87 নং প্রশ্নে বলেছিল যে কত টাকা নগদান বইতে বসবে না। এই যে
22,000 টাকার পণ্য বিক্রি করে 10,000 টাকার নগদ পেলাম, 5,000 টাকার চেক পেলাম, 10 আর 5 15, তাহলে 22 থেকে 15 বাদ দিলে 7,000 টাকা। এই যে উক্ত লেনদেনে কত টাকা নগদান বইতে যাবে না, উত্তর হবে 7,000, কারণ 7,000 টাকা ধারে। পরের প্রশ্ন, ব্যবসায়ী নুহানের একটি মোবাইলের দোকান আছে, তিনি ক্রেতাদের আকর্ষণের জন্য 10% ছাড় দেন। তার মানে কি, মূল্য তালিকার উপর 10% ছাড় দেন, তার এটি হচ্ছে কারবারি বাট্টা। এই যে 10% বাট্টা নগদান বইতে কোথায় লিখতে হবে? 10% বাট্টা নগদান বইতে কোথাও লিখতে হবে না, কারণ এই 10% বাট্টা কিন্তু কারবারি বাট্টা, আর কারবারি বাট্টা নগদান বইতে লিখতে হয় না। এটা উত্তর। কিভাবে বুঝলাম কারবারি বাট্টা? এই যে তালিকা মূল্যের উপর যে বাট্টা সৃষ্টি হয় সেটা কারবারি বাট্টা। 3 ঘোড়া নগদান বইয়ে নিম্নের কোন লেনদেনটি লিপিবদ্ধ হবে না? হবে না, তাই না? এই যে লাস্টে রহিমের নিকট থেকে পণ্য ক্রয়, অন্যদিকে দেনা পরিশোধ এটার সাথে নগদ সম্পর্ক, আসবাবপত্র ক্রয় এটাও নগদে ক্রয় করা হয়েছে, করিমের নিকট নগদে বিক্রয় এটাও নগদ আছে, উপরে সবগুলি নগদ লেনদেন। আর রহিমের নিকট থেকে ক্রয় এটা নগদ উল্লেখ নাই, কিন্তু নাম আছে, তার মানে এটি ধারে লেনদেন, তাই এটি নগদান বইতে বসবে না। এখন নগদান বইতে বসে না কোনগুলি, তাই না? পণ্য উত্তোলন, পণ্য বিতরণ, পণ্য উত্তোলন করা হলো, পণ্য বিতরণ করা হলো, আসবাবপত্রের অবচয় ধার্য হলো, কারো নিকট পণ্য বিক্রয় করা হলো ধারে, সেগুলি বসবে না। অনাদায়ী পাওনা সংক্রান্ত ধরবে না, বসবে না নগদান বইতে, এগুলি কিন্তু নগদান বইতে বসে না, মনে রাখবো। 91 নম্বর অঙ্কে বলেছে নগদান বইতে সমস্ত নগদ লেনদেন হিসাব রাখা হয়, এই জন্য নগদান বইতে প্রয়োজনীয় ছক ব্যবহার করা হয়, নির্দিষ্ট সময় পরে নগদান বইয়ের এই জের নির্ণয় করা হয়। এখন বলেছে এক ঘোড়া নগদান বইতে যা হতে পারে না, ডেবিট উদ্বৃত্ত, ক্রেডিট উদ্বৃত্ত, উভয় উদ্বৃত্ত। তাহলে 2 এবং 3 সঠিক উত্তর, কারণ এক ঘোড়া নগদান বইতে ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। এখন বলেছে কোন উদ্বৃত্ত হতে পারে না, ক্রেডিট উদ্বৃত্ত হবে না, আবার ক্রেডিট ডেবিট উভয় উদ্বৃত্ত হবে না, হতে পারে ডেবিট উদ্বৃত্ত। তাহলে 2 এবং 3 সঠিক উত্তর, যেহেতু বলেছে কোনটি হবে না তাই বলেছে, হতে পারে না। 91 নম্বরে বলেছিল নগদান বইয়ের ক্রেডিট দিকে ভাউচার নং লিখি, আর ওই ঘরের ডেবিট দিকে কি লিখতে হয়? নগদান বইয়ের রসিদ নং লিখতে হয়। অর্থাৎ আমরা জানি নগদান বইয়ের যে বিশেষ করে আমরা প্রথম 4টা ঘর অঙ্কন করি উভয় দিকে, তার মধ্যে এই 3 নং ঘরটিতে উভয় দিকে আমরা বাম দিকে লিখি রসিদ নং আর ডান দিকে লিখি ভাউচার নং। পরের প্রশ্ন, 92 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে বলেছে মুহিত এর 10,000 টাকা ব্যাংকে জমা দিল, চেক পাওয়া গেল, ব্যাংক চেকটি প্রত্যাখ্যাত হলো। প্রশ্ন হচ্ছে ব্যাংক উদ্বৃত্ত কত হবে? 10,000 টাকার সাথে 5,000 টাকা যোগ হবে, আবার প্রত্যাখ্যাত হওয়ার কারণে বিয়োগ হবে, তাহলে 5,000 একবার যোগ একবার বিয়োগ করে 10,000 টাকায় উত্তর হবে। ব্যাংকে আমি 10,000 টাকা জমা দিয়েছিলাম, তার মধ্যে একটা চেক পেয়েছিলাম 5,000, সেটাও ব্যাংকে জমা দিয়েছিলাম, তাই সেটা যোগ হবে। যোগ করার পরে ওই চেকটি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একজন শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে যে স্যার 49তম স্পেশাল বিসিএসসি হিসাব বিজ্ঞান বিষয়ের জন্য বেসিক লেভেলের কিছু প্রশ্ন এসেছে, তো প্রত্যেকটা বিষয় আলোচনা করার জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে, আমি এটা দেখে চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে বলছে ব্যাংকে না গিয়েও জের জানা যায় কিসের মাধ্যমে? নগদান বইয়ের মাধ্যমে। সঠিক উত্তর হচ্ছে নগদান বইয়ের মাধ্যমে। জাবেদা ও খতিয়ান উভয়ের কাজ সম্পাদন করে ড্যাশ। জাবেদা এবং উভয়ের কাজ সম্পাদন করে নগদান বই। হ্যাঁ, নগদান বইকে জাবেদা এবং খতিয়ান উভয়ই বলা হয়। নগদান বইকে জাবেদা এবং খতিয়ান উভয়ই বলা হয়। চেক মারফত বেতন পরিশোধ এক ঘরে নগদান বইয়ে লিপিবদ্ধ করা হয় কোথায়? চেক মারফত বেতন পরিশোধ করলে পরে এক ঘরে নগদান বইয়ের উভয় দিকে লেখা হয় ডেবিট ক্রেডিট, তাই না? অর্থাৎ চেক মারফত কোনো কিছু পাওয়া গেলে এবং পরিশোধ করা হলে আমরা অনেকেই মনে করি কি নগদান বইতে এটা লিখতে হয় না, কিন্তু এক ঘরে নগদান বইয়ের উভয় দিকে লিখতে হয়। এটি না লিখলে তো লেনদেনটি বাদ পড়ে গেল। নগদ বাট্টা এক ঘরে নগদান বইয়ের লিপিবদ্ধ করা হয় না। না, এক ঘরে নগদান বইতে তো বাট্টা লেখা হয় না, কোনো দিকেই নয় উত্তর। এক ঘরে নগদান বইতে বাট্টা লেখা হয় না। তো পরে 97 প্রশ্নটি লক্ষ্য করি, খুব সুন্দর একটি প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আমি ইতিপূর্বে শিক্ষার্থীদের যখন প্রশ্ন করেছিলাম ম্যাক্সিমাম সময় এটা ভুল উত্তর দিয়েছে শিক্ষার্থীরা। আমি একজন কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন প্রশ্ন করেছিলাম এই নগদান বই যখন করায় তখন। এখানে বলেছে 3 ঘোড়া নগদান বইতে কতটি হিসাব থাকে?
3 ঘোড়া নগদান বইতে 4টি হিসাব থাকে। তো আমরা তো সবাই জানি 3 ঘোড়া নগদান বইতে 3টা হিসাব থাকে, নগদান হিসাব, ব্যাংক হিসাব আর বাট্টা হিসাব। না, বাট্টা হিসাব 2টা থাকে, একটা প্রাপ্ত বাট্টা হিসাব, একটা প্রদত্ত বাট্টা হিসাব। তাহলে 3 ঘোড়া নগদান বইতে যে 4টা হিসাব থাকে, একটা হচ্ছে বিশেষ করে নগদান হিসাব, আর একটা ব্যাংক হিসাব, একটা প্রাপ্ত বাট্টা হিসাব এবং প্রদত্ত বাট্টা হিসাব। 3 ঘোড়া নগদান বইতে কিন্তু 4টা উদ্বৃত্ত প্রকাশ করে, 4টা। নগদান হিসাবের ডেবিট ক্রেডিট মিলে জের বের করি, ব্যাংক হিসাবের জের বের করি, আর প্রাপ্ত হিসাবের একটা টাকা, প্রাপ্ত বাট্টার আর প্রদত্ত বাট্টার একটা টাকা, মোট 4টা হিসাব কিন্তু 3 ঘোড়া নগদান বইতে। বিষয়টি বারবার বললাম। নিম্নের কোনটি নগদান বইতে দেখানো হয়? ধারে পণ্য ক্রয় দেখানো হয় না, পণ্য ক্রয় বাট্টা দেখানো হয় না, কারবারি বাট্টা দেখানো হয় না। এই যে পণ্য ক্রয়টা নগদান বইতে লিখতে হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পণ্য ক্রয়টা তো নগদে কি বাকিতে কিছু বলা নাই। না, শুধুমাত্র যদি পণ্য ক্রয় বলা থাকে তাহলে সেটি নগদ মনে করে হিসাবভুক্ত হবে, এটা কিন্তু খেয়াল রাখবো। নিম্নের কোনটি নগদান বইয়ের সাথে সম্পর্কিত? ক্যাশ মেমো। ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এইগুলি এই নগদান বইয়ের সাথে সম্পর্কিত। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন ডেবিট নোট, ক্রেডিট নোট, চালান এগুলি না? না, ওইগুলি নগদান বইয়ের সাথে সম্পর্ক নাই। ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরত সংক্রান্ত প্রামাণ্য দলিল, ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরত সংক্রান্ত প্রামাণ্য দলিল, আর চালান হচ্ছে বাকিতে ক্রয় এবং বিক্রয়ের জন্য প্রামাণ্য দলিল। তাহলে নগদান বইয়ের সাথে মিল আছে ক্যাশ বুকের, এই ক্যাশ মেমো বা ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচারের। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে বিভিন্ন সময় আলোচনা করার চেষ্টা করি। তো পরবর্তী ক্লাসে আমি ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত যে MCQ আছে এটা আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।